প্রায় ৩ ঘন্টা ধরে পুড়ল নারায়ণগঞ্জ ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউন। হতাহত নেই, পুড়ে ছাই বিপুল পরিমাণ কাপড় ও মালামাল। নির্বাচিত সরকারেও তৈরি পোশাক খাতে ফেরেনি সুদিন। বিদেশি ক্রেতাদের অনাস্থায় ক্রয়াদেশ সংকটে শিল্প উদ্যোক্তারা, বন্ধ হওয়ার ঝুঁকিতে অনেক কারখানা। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বন্দর নগরী চট্টগ্রাম। মেগা প্রকল্প নিয়ে দ্বন্দ্বে সিডিএ ও চসিক, দুই অভিভাবক সংস্থার সমন্বয়হীনতার খেসারতে বাসিন্দারা। শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। মন্ত্রীর পদত্যাগ দাবিতে আজ ফের আন্দোলনের ঘোষণা। এবং আরব দেশগুলোর সাথে বড় বিনিয়োগের শর্তে হরমুজের টোল প্রস্তাব থেকে পিছু হটলেন ট্রাম্প। বহাল নৌ অবরোধ, পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তেজনা মধ্যপ্রাচ্যে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরে বিস্তারিত। আপনাদের সাথে আছি সাদিয়া জাহান মিম। নারায়ণগঞ্জে আদমজি ইপিজেডের ভেতরে অনন্ত অ্যাপারেলসের কাপড়ের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৩ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহত না থাকলেও পুড়ে গেছে গোডাউনের বিপুল পরিমাণ কাপড় ও মালামাল। তবে সঠিক ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আগুন লাগার কারণও জানা যায়নি। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মোহাম্মদ সালেহ উদ্দিন জানান, ভোর ৪টা ১০ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, গোডাউনটিতে প্রচুর পরিমাণ কাপড় থাকায় ভেতরে অনেক বেশি ফায়ার লোড আছে। পুরোপুরি নিয়ন্ত্রণে ডাম্পিংয়ের কাজ চলছে, তবে আগুন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আর নেই। ভয়াবহ আগুন, মানে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণের বাইরে চলে যাইতে আছে। ফ্যাক্টরির ক্ষয়ক্ষতি হয়েছে, সব মাল সাবানা জ্বললে ফুরে গেছে। যেহেতু অনেক বেশি কাপড় এবং এটা একটা শেড ভবন ছিল, শেড ভেঙে পড়েছে। তো সেই শেডের নিচে সকল কাপড়ের যে রোল বড় বড় সেগুলো আছে এবং সেগুলিতেই আগুন জ্বলছে। তো আমরা আগুন নিয়ন্ত্রণে দিয়েছি, আগুন আর বাড়ার সম্ভাবনা নেই। এখনো অস্থির পোশাক খাত, মিলছে না চাহিদা মতো ক্রয়াদেশ। নির্বাচিত সরকার ক্ষমতায় বসলে রপ্তানিতে জোয়ার আসবে এমন প্রত্যাশা ছিল উদ্যোক্তাদের, কিন্তু ৫ মাস পেরিয়ে তাও এখন অধরা। রপ্তানিকারকরা বলছেন, বাংলাদেশ নিয়ে বিদেশি ক্রেতাদের অনাস্থা এখনও কাটেনি। সংকট উত্তরণে তাই সরকারের প্রত্যক্ষ নজরদারি চান শিল্প মালিকরা। বিদায়ী অর্থবছরে নির্ধারিত লক্ষ্যের চেয়ে ৫৭৯ কোটি বা প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার কম রপ্তানি হয়েছে তৈরি পোশাক খাত থেকে। একসময় এই শিল্পের রপ্তানি প্রায়ই ছাড়িয়ে যেত লক্ষ্যমাত্রা, কিন্তু ২৪শে জুলাই আন্দোলনের পর থেকে হাঁটছে উল্টো পথে। উদ্যোক্তারা বলছেন, ২৪শে জুলাইয়ের ক্ষত গেল এপ্রিল ও জুনে খানিকটা কাটিয়ে ওঠা গেলেও বিদেশি ক্রেতাদের আগের আস্থা এখনো ফেরেনি। বায়াররা এখনো আমাদের বাংলাদেশকে পলিটিক্যালি স্টেবল মনে করছে না। যতটা আমাদের এক্সপেকটেশন ততটা অর্ডার আসছে না। আমি প্রতিদিন মেইল খুললে দেখি বিভিন্ন মিনিমাম 10টা ফ্যাক্টরি আমাকে নক করতেছে, বড় বড় রিনাউন্ড ফ্যাক্টরিগুলিকে নক করতেছে অর্ডারের জন্য। শিল্প মালিকরা বলছেন, সরকার পরবর্তী অস্থিরতা আর তারপর জ্বালানি অনিশ্চয়তায় বিদেশি ক্রেতাদের আস্থায় চির ধরেছে। সেই সুযোগে পোশাক খাতে প্রতিযোগী দেশগুলো সুযোগ সুবিধা বাড়িয়ে দেয়ায় বাংলাদেশ বিমুখ হচ্ছেন বিদেশি ক্রেতারা। এবছরে গত বছরের তুলনায় যে ডাউনওয়ার্ডস যে টেন্ডেন্সি, এর জন্য আমাদেরকে কিন্তু সাবধানতা হয়ে যেতে হবে। এই বায়াররা যেসব জিনিসগুলোকে চ্যালেঞ্জ হিসাবে মনে করে, সেই সব জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু বায়ারদের কনফিডেন্স বাড়বে এবং বাইং আমাদের দেশের প্রতি তাদের কনফিডেন্স বাড়লেই বাইংটা বাড়বে। রপ্তানিতে এত বড় ধাক্কার জন্য কূটনৈতিক অদক্ষতাকেও দুষছেন উদ্যোক্তারা। তাদের অভিযোগ, প্রতিযোগী দেশগুলোর মতো কার্যকর বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ভিয়েতনাম কিংবা ইন্ডিয়ার বেলায় অনেক স্ট্রং ডিপ্লোমেসি আছে, ফলে তারা আন্তর্জাতিক বাজার চিন্তা করে তারা এফটিএ সাইন করে। ভারতের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের একটা হয়েছে, এফটিএ সাইন হয়েছে। আমরা এখন পর্যন্ত প্রসেস করতে পারি নাই।
উদ্যোক্তারা বলছেন, গেল অর্থবছরের ধারাবাহিক নেতিবাচক প্রবৃদ্ধির মধ্যে কেবল ৩ মাসের ভালো চিত্রে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, বরং কিভাবে প্রধান রপ্তানি খাতের সুদিন ফেরানো যায় সেই উদ্যোগ নিতে হবে সরকারকেই। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। সামান্য বৃষ্টিতে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় বন্দরনগরী চট্টগ্রামের কাতালগঞ্জ, সুলভবহর, বাদুরতলা ও পাঁচলাইশ আবাসিক এলাকা। সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় এসব এলাকার বাসিন্দাদের। হিজরা খাল দখল প্রকল্পের কাজের ধীরগতিকেই জলাবদ্ধতার জন্য দুষছেন তারা। এদিকে প্রকল্প পরিচালক বলছেন, খাল সংস্কারের কাজ শেষ হলে তবেই জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮ নম্বর শোলকবহর ওয়ার্ডের কাতালগঞ্জ, শোলকবহর, বাদুরতলা ও পাঁচলাইশ আবাসিক এলাকা। চট্টগ্রামে হালকা বা ভারী যতটুকুই বৃষ্টি হোক, হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যাওয়ায় এসব এলাকার নিত্যচিত্র। জলাবদ্ধতার সময় পাঁচলাইশ আবাসিকের স্কুল, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, বিহার, ভাগার সব যেন মিলেমিশে একাকার। দুর্ভোগের শেষ থাকে না এলাকাবাসীর। সামান্য বৃষ্টি হলেই এখানে দেখা যায় হাঁটু বুক পরিমাণ পর্যন্ত পানি হয়ে যায়। গাড়ি যা আছে এগুলো রাস্তা চলাচল থেকে শুরু করে মানুষ চলাচল পর্যন্ত প্রায় বন্ধ হয়ে যায়। এই মেইন রোডের মধ্যে একটি ময়লা যে একটা স্তূপ এখানের মধ্যে আছে, হ্যাঁ, এবং ময়লার স্তূপের সাথে যে পানিগুলি আছে, এই পানিগুলি যখন মিক্সড হয়ে যায় তখন এখানের মধ্যে বসবাসের অনুপযোগী হয়ে যায় এখানের মধ্যে। এই এলাকার পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম হিজরাকাল। প্রবর্তক মোড়, পাঁচলাইশ, চকবাজার ও কাপাসগোলা হয়ে ফুলতলি, চাকতায় খালে গিয়ে মিশেছে এটি। বাসিন্দারা বলছেন, দখলে খাল সংকুচিত হয়ে যাওয়ায় জলাবদ্ধতার অন্যতম কারণ। বড় বড় বিল্ডিং করছে, দালান কোড়া উঠছে, ওই জন্য ওরা জায়গা ঢুকাই ফেলার কারণে কালটা ছোট হয়ে গেছে। গত বছর আমরা এইভাবে পানি পাই না, কিন্তু এই বছরে যেভাবে পানি আমরা পেলাম, বৃষ্টি হলে মাত্র পানি উঠে। বৃষ্টিতে হুট করে পানি জমায় বছরের পর বছর ক্ষতিগ্রস্ত এসব এলাকার ব্যবসায়ীরা, কিন্তু তাদের দুঃখ শোনার যেন কেউ নেই। মার্কেটে 162টি দোকান 15 দিন লাগাতার বন্ধ। এখানকার কোনো কাউন্সিলর, কোনো মেয়র আসে জিজ্ঞেস করছে যে ভাই আপনারা 15 দিন যে দোকান বন্ধ, আপনারা কিভাবে চালেন? নগরীর অন্য এলাকার তুলনায় নিচু হওয়ায় এখানে জলাবদ্ধতা দেখা দেয়, এমনটাই দাবি মেয়রের। হিজরা খালটা যদি আরও ডিপ করে রিটেনিং ওয়াল না দিয়ে তাহলে কিন্তু রাস্তা সব ভেঙে যাবে, যার কারণে তারা কিন্তু এই কাজগুলো করছে না। তারা বলছে বর্ষা শেষ হলে তারা রিটেনিং ওয়াল দিয়ে এই পুরা খালটাকে আরও ডিপ করে তারা কাটবে এবং আরও ওয়াইড করবে, এবং রিটেনিং ওয়াল দিলে সমস্ত পানিগুলো এখানে চলে যাবে, আর আমাদের কাজ হবে তখন এই রাস্তাকে একটু উঁচু করে দেওয়া। এদিকে প্রকল্প পরিচালকের দাবি, হিজরা খাল সংস্কারের কাজ শতভাগ শেষ হলে মিলবে সুফল। অক্টোবর থেকে এটার কাজ শুরু করব। ফেব্রুয়ারি নাগাদ হিজরা খালের রিমেনিং যে কাজগুলো আছে এগুলো ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। ফেব্রুয়ারির পরে যখন আমরা আমাদের এই প্রকল্পটা সম্পূর্ণরূপে কমপ্লিট করে ফেলতে পারবো, আমরা আশাবাদী যে আমাদের এই 36 খাল এবং খাল সংলগ্ন যে এলাকাগুলো, এগুলোতে ইনশাআল্লাহ এই জলাবদ্ধতা হওয়ার কোনো সুযোগ নাই। দুর্ভোগ লাঘবে জলাবদ্ধতা প্রকল্পের কাজের গতি বাড়ানোর দাবি স্থানীয় বাসিন্দাদের। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের আওতায় 36টি খালের মধ্যে 30টি খালের কাজ শেষ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। খালগুলো সিটি কর্পোরেশনকে হস্তান্তর করতে চায় তারা, তবে এ নিয়ে এখন দুই সংস্থার মধ্যে চলছে টানাপোড়েন। নগরী উন্নয়নের দায়িত্ব থাকা দুই সংস্থার সমন্বয়হীনতার খেসারত দিচ্ছে বাসিন্দারা। ভাই আসেন। বৃষ্টি হলেই তলিয়ে যায় বন্দরনগরীর সড়ক, পানি উঠে যায় ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে। চরম দুর্ভোগে পড়েন লাখো মানুষ। বছরের পর বছর ধরে চলছে এভাবেই। দুর্ভোগ নিরসনে একের পর এক প্রকল্প বাস্তবায়ন হয়েছে বিগত সময়ে। খরচ হয়েছে হাজার হাজার কোটি টাকা, কিন্তু মেলেনি কাঙ্ক্ষিত সুফল। এ অবস্থায় নতুন একটি প্রকল্পের আওতায় নগরীর খাল পুনঃখনন, প্রশস্তকরণ ও সংস্কার করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এরই মধ্যে নগরীর 36টি খালের মধ্যে 30টির কাজ সম্পন্ন হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য সেগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করতে চায় সিডিএ। তবে প্রতিষ্ঠানটির অভিযোগ, চসিককে বারবার খাল বুঝে নেওয়ার জন্য চিঠি দেয়া হলেও কোনো সাড়া পাচ্ছেন না। রক্ষণাবেক্ষণের অভাবে সংস্কার করা অনেক খাল আবারও ভরাট হচ্ছে। সংস্কার করতে হলে তো টাকার প্রয়োজন। মূল বিষয়টা হলো অর্থটা যদি দেওয়া হয় অবশ্যই উনি নেবেন, কারণ নগরের দায়িত্ব তো ওনার। তবে সিটি কর্পোরেশনের দাবি, অর্থ ও জনবল সংকটে বুঝে নেওয়া যাচ্ছে না খাল। 36টা খালের মধ্যে 30টা খাল বুঝিয়ে নেওয়ার জন্য দরকার। এটা অবশ্যই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে বাজেট দেওয়া হয়েছে সেখানে সিটি কর্পোরেশনকে দিতে হবে, এবং সেখানে ওই লোকবলও
ট্রেন আপ করার জন্য দিতে হবে, এটা একটা বাজেটের দরকার। নগর পরিকল্পনাবিদরা বলছেন বর্ষায় খালের নিয়মিত রক্ষণাবেক্ষণে ব্যাহত হলে জলাবদ্ধতার ঝুঁকি বাড়বে। দুই সংস্থার সমন্বয়হীনতার খেসারত দিতে হবে নগরবাসীকে। এই রক্ষণাবেক্ষণ যেহেতু সিডিএ করতে পারবে না, সেহেতু সিটি কর্পোরেশনকে দিয়ে দেওয়ার জন্য তারা উদ্গ্রীব। সিটি কর্পোরেশন নেওয়ার পর যখন করতে পারবে না, বদনামটা সিটি কর্পোরেশনের হবে। তো সিটি কর্পোরেশন ওনারা চালাক, সিটি কর্পোরেশন তো বোকা না। গভর্নমেন্ট এখানে ইন্টারফেয়ার করতে হবে। নগরীর বাসিন্দাদের দুর্ভোগ কমাতে প্রশাসনিক টানাপোড়েন ভুলে একসাথে কাজ করবে চসিক ও সিডিএ, এমনটাই প্রত্যাশা চট্টগ্রামবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। কারো কাছে বৃষ্টি আনন্দের, কারো কাছে বিলাসের, কিন্তু দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী আর ফুটপাতের হকারদের কাছে টানা বৃষ্টি মানে অনিশ্চয়তা। কাজ না থাকলে আয় নেই, আর আয় না থাকলে সচল থাকে না সংসার। গত কয়েকদিনের বৃষ্টিতেও বিপুল ক্ষতির মুখে পড়েছেন এসব ক্ষুদ্র ব্যবসায়ী। তবুও তাদের কণ্ঠে হতাশা নেই, আছে ঘুরে দাঁড়ানোর সংকল্প। টানা বৃষ্টিতে রাজধানীতে কয়েকদিন কার্যত বন্ধ ছিল ফুটপাতের ব্যবসা। জলাবদ্ধতার কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি সাধারণ মানুষ, তাই ক্রেতার আনাগোনাও ছিল না ফুটপাতে। কয়েকদিন ধরে প্রায় উপার্জনহীন থাকতে হয়েছে নিম্ন আয়ের হাজারো মানুষকে। অবশেষে মঙ্গলবার দেখা মিলেছে রোদের, আর তাতেই ফুটপাতে ফিরতে শুরু করেছেন হকাররা। ক্রেতার উপস্থিতিও বাড়ছে ধীরে ধীরে। দৈনিক আয়ের ওপর নির্ভরশীল এসব মানুষের কাছে একদিনের কর্মবিরতিও বড় ধাক্কা। তাই টানা কয়েকদিনের বৃষ্টির পর রোদ শুধু আবহাওয়ার পরিবর্তন নয়, নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগও। একটানা বৃষ্টি থাকলে তার ছাতা দিয়ে হয় না, এটা লেগে 4 দিন পরে আজকে আসলাম। 4-5 দিন তো দোকানদারি করতে পারি নাই, খুব কষ্ট হয়েছে, জানা হয়ে গেছে। আল্লাহ ছাড়ায় কোনো রকম হয় হালাত করি, আরেকজনের টাকা ঋণ লই, ভাই দোকান খুললে দিয়া দেবো। বৃষ্টির দিনে পরিবার নিয়ে কষ্টে দিন কাটলেও আক্ষেপ নেই এসব নিম্ন আয়ের মানুষের। প্রকৃতির রুক্ষ আচরণ তাদের নিত্যসঙ্গী। আগে যে বেচা কেনাগুলো হয় ওই চালানের উপরে ভিত্তি করে আবার সামনের দিকে ওই কয়টা দিনে আর কি চলাফেরা করা লাগে। বৃষ্টি আসবে, হরতাল, কারফিউ, মুখ সমুখ রাজনৈতিক জটিলতা আসবে, দোকান 2 দিন বন্ধ থাকতে পারে, এগুলো আমাকে মেনে নিয়েই ফুটপাতে থাকতে হবে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলনের পদত্যাগ সহ 3 দফা দাবিতে আজ আবারও লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল রাত 9:30টায় জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউয়ে সাংবাদিকের এ তথ্য জানায় শিক্ষার্থী প্রতিনিধিরা। এর আগে এইচএসসি সব পরীক্ষার্থীদের নিয়ে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলন। মঙ্গলবার সকাল থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সহ 3 দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে সেখানে শিক্ষার্থী পুলিশ ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে তারা আবার সায়েন্স ল্যাব মোড়ে ফিরে সড়ক অবরোধ করেন। এরপর শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেন এবং বিক্ষোভ করেন। সেখান থেকে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। বরিশাল নগরীর ব্যস্ততম সড়কগুলোর পাশে মরণ ফাঁদ হয়ে ঝুলছে ইন্টারনেট ও ডিশ লাইনের তারের জঞ্জাল। বর্ষা মৌসুমে বিদ্যুতের খুঁটিতে ঝুলে থাকা এসব তার পথচারী ও শিক্ষার্থীদের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে, যদিও সিটি কর্পোরেশন দ্রুতই ব্যবস্থা নেওয়ার কথা বলছে। বরিশাল নগরীর প্রায় প্রতিটি মোড়ই এমন ঝুঁকিপূর্ণ দৃশ্য। খুঁটিগুলোতে মাকড়সার জালের মতো পেঁচিয়ে আছে ইন্টারনেট, ডিশ ও বিদ্যুতের তারের জঞ্জাল। ভরা বর্ষায় সামান্য বাতাস বা বৃষ্টিতে এসব তারে দেখা দেয় শর্ট সার্কিট। অনেক জায়গায় তার ছিঁড়ে পড়ে থাকে জলমগ্ন রাস্তায়। প্রতিদিন চরম আতঙ্ক নিয়ে এই পথে যাতায়াত করতে হয় শিক্ষার্থী ও পথচারীদের। খাম্বার সাথে বিভিন্ন বিদ্যুতের তারের সাথে অন্যান্য কেবলের তার জুড়ে থাকে, সেক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে আসলে সেই দুর্ঘটনার দায় কে নেবে? এই তারগুলো আপনার যদি সরাই দেয় তাহলে ভালো হয়। তারগুলো একবার কারেন্টে আগুন লাগিয়ে সব পড়ে গেছিল। এই যে তারগুলো মাটিতে পড়ে আছে, এতে মানুষের প্রাণঘাতী হতে পারে। এই যে তারগুলো রয়েছে এই কারণে বরিশালটা অগোছালো মনে হচ্ছে। সিটি কর্পোরেশন এবং এছাড়াও যারা রয়েছে তারা যেন এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করছে। বছরের পর
বছর ধরে এই অব্যবস্থাপনা শুধু শহরের সৌন্দর্যই নষ্ট করছে না, বরং নগরবাসীকে ঠেলে দিচ্ছে বড় দুর্ঘটনার দিকে। এগুলি এমন এলোমেলো যে কোনো সময় যে বহু ধরনের দুর্ঘটনা ঘটে এবং ইতিপূর্বে বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটেছে এবং এটার উপরে একটি নিয়ন্ত্রণ আনতে হবে। ডিজিটাল বা স্মার্ট সিটির কথা বলা হলেও বরিশালে তারের ব্যবস্থাপনা হযবরল। বিদ্যুৎ বিভাগ, ইন্টারনেট ও ডিশ অপারেটরদের সাথে আলোচনার ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। বিদ্যুতের তার যেখানে সেখানে পড়ে থাকে বা ঝুলে থাকে, যে কোনো জায়গায় ছিঁড়া ফাটা থাকতে পারে, যেখানে বাচ্চারা ধরলে সাথে সাথে একটা অ্যাক্সিডেন্ট হবে। বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করবো এবং তাদের প্রয়োজনে আমরা নোটিশ করব। দুর্ঘটনার পর টনক নড়ার চেয়ে এই ঝুঁকি এড়াতে দ্রুত এবং দৃশ্যমান পদক্ষেপ চায় বরিশালবাসী। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। সুন্দরবনে 3 মাসের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। বনের জীববৈচিত্র্য সংরক্ষণে এই উদ্যোগ নেওয়া হলেও বিপাকে পড়েছেন বনজীবীরা। বনের উপর নির্ভরশীল মোংলার প্রায় 10,000 পরিবার কর্মহীন হয়ে কাটাচ্ছে মানবেতর জীবন। সরকারি প্রণোদনা না পাওয়ার অভিযোগ তাদের। নৌকা আছে, জালও আছে, কিন্তু নেই বনে প্রবেশের অনুমতি। তাই সুন্দরবনের উপর নির্ভরশীল মংলার হাজারো বনজীবীর সময় কাটছে অলসভাবে। 1 জুন থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে 3 মাস। 2020 সন থেকে কিন্তু সরকার কনসিডার করেছে, বিভিন্ন সায়েন্টিফিক কমিটি, গবেষক তাদের মতামতের প্রেক্ষিতে যে সুন্দরবনে যদি জুন, জুলাই, আগস্ট মাস যদি মাছ ধরা, কাঁকড়া ধরা এগুলো বন্ধ রাখা হয়, তাহলে কিন্তু মাছ ডিম দিতে পারবে এবং সুন্দরবনে মাছের প্রাচুর্য বাড়বে। শুধু বাংলাদেশে না, বহির্বিশ্বেরও কিন্তু সব দেশে একটা সময় কিন্তু বন্ধ রাখা হয়। বনের জীববৈচিত্র্য রক্ষায় এই নিষেধাজ্ঞা আশীর্বাদ হলেও বনজীবীদের জন্য আসে অভিশাপ হয়েই। বনে প্রবেশ করতে না পারায় মোংলা এলাকার প্রায় 10,000 বনজীবী এ সময়ে হয়ে পড়েন বেকার। বিকল্প কাজ না থাকায় পরিবার নিয়ে জীবন কাটে খেয়ে না খেয়ে। যদিও এই সময়ে সরকারিভাবে খাদ্য সহায়তা দেওয়ার কথা, তবে মাস পেরুলেও তা না পাওয়ার অভিযোগ অনেকের। বন্ধর পরে কোনো চাল ডাল, কোনো সরকারি কোনো অনুদান পাইনি আমরা। সরকারের কাছে আমাদের দাবি থাকে, এই বন্ধর সময় আমরা এইটুখানি দাবি রাখি যে আমাদের জন্য কিছু সাহায্য সম্মতি করে। বয়স 65 বছর, মানে 65 পার হয়ে 66-তে পড়েছি। এত বছর আমি এই নদীর পরে নির্ভর। 3 মাসে দিন মজুরি এটা সেটা করতে হয়। বনজীবীদের সরকারিভাবে সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তথ্য দেওয়া হয়েছে। দ্রুত তাদের সহায়তা করা হবে বলছে মৎস্য বিভাগ। নিবন্ধিত এবং অনিবন্ধিত সবকিছু মিলে প্রায় 10,000 মতো জেলে আছে, যারা আমাদের সুন্দরবন সংলগ্ন নদী এবং সামুদ্রিক এরিয়াতে মৎস্য আহরণের সাথে জড়িত আছে। ক্রাইটেরিয়ার বেসিসে আমরা মূলত তালিকা প্রণয়ন করে আমরা চাউল দেওয়ার ব্যবস্থা করব। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এই নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ হলেও বিপাকে পড়েন বনজীবীরা। তাই নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহায়তা ও বিকল্প কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। নাটোর শহরের লালবাজার এলাকায় আতঙ্ক ছড়িয়েছে একটি দলছুট বানর। গত কয়েক মাস ধরে প্রাণীটি বাড়ি, দোকান কিংবা রাস্তায় যেখানে সুযোগ পাচ্ছে সেখানে আক্রমণ করছে। আক্রমণের শিকার 1/2 মানুষ নিয়েছেন ভ্যাকসিন। বারবার চেষ্টা করেও বানরটি উদ্ধার করতে পারেনি বন বিভাগ। লালবাজারের অলিগলি, বাড়ির ছাদ, গাছ কিংবা বিদ্যুতের খুঁটি সবখানেই অবাধ বিচরণ এই দলছুট বানরটির। তার উৎপাতে রীতিমতো অতিষ্ঠ এলাকাবাসী। কখনো ছো মেরে নিয়ে যাচ্ছে দোকানে মালামাল, আবার হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়ছে পথচারীদের ওপর। বানরের আক্রমণে আহত হয়েছেন 1/2 মানুষ। 1 কেজি ছাতু এনে রাখিছে, ছাতুর প্যাকেটটা নিয়ে চলে গেল। কাল পরশু যে কামড়টা দিল আমার চাই, তো এই আরও আমরা সব চাওয়াল ফল নিয়ে আমরা সব ভয়ের একটা বীজ চাই, একটা যাতে কিছু হয়। আমার মেজো শাশুড়ি তো কামড়াইছে, একবার হাতে হাঁচড় দিয়ে গেছে, দ্বিতীয়বার এসে হাতে কামড়াইছে, সেইভাবে মানে মাংস তুলে নিছে। আমরা তো এখন বানরের ভয়ে তো রান্না বান্না সবকিছু বন্ধ থাকে। বানরের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী জানিয়েছে বন বিভাগকে। উদ্ধারকারী দল একাধিকবার এলেও প্রতিবারই ব্যর্থ হয়ে ফিরে গেছে। কখনো কোনো ঘরের মধ্যে ঢুকে পড়ে গৃহস্থালী জিনিসপত্র তছনছ করছে, সামনে যাক পাচ্ছে তাকে কামড়াচ্ছে। ওনাদেরকে বললে বানর দেখলে খবর দিচ্ছি, তো বলছে না, ঘরের মধ্যে রেখে আটকায় রাখবেন, আমার ফোন দিবেন, 2 ঘন্টা পরে আসা হলেও আমরা উদ্ধার করে নিয়ে যাবো, আর আমার বাড়ি ভাঙচুর হয়ে যাবে।
এই তো তাদের কর্তব্য। প্রশাসন থেকে 2 বার নামমাত্র অভিযান পরিচালনা করলেও তাতে করে আমরা কোনো সুফল পাইনি। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বানরটি উদ্ধারে বেগ পেতে হচ্ছে। মূলত এইখানে ঘনবসতি বহুতল বিশিষ্ট ভবন, বানরটি এক ছাদ থেকে আরেক ছাদে লাফাচ্ছে, কোনোভাবেই স্থির থাকতেছে না। প্রচেষ্টা অব্যাহত রাখবো এবং আমরা জেলা প্রশাসন এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়ের সাথে কথা বলে যদি আমরা আজকে না পারি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রাণীটি। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই বানরটি উদ্ধারের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে 20% ট্রানজিট ফি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব রাজনীতি সহ তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র এখন হরমুজ প্রণালী। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই অন্যতম প্রধান সামুদ্রিক জলপথটি নির্ধারণ করেছে বিশ্ব অর্থনীতির গতিপথ। এর নিয়ন্ত্রণ নিতে তাই চেষ্টার কমতি ছিল না যুক্তরাষ্ট্রের, যদিও ভৌগোলিকভাবে পেন্টাগনের জন্য তা প্রায় অসম্ভব। বদলে সামরিক শক্তির জোরে প্রণালীতে যাদের জাহাজ চলে সেই দেশগুলোর উপর পরোক্ষ চাপ তৈরি করতে চান ট্রাম্প। হরমুজে সম্ভাব্য ইরানি হামলা থেকে নিরাপত্তার নামে ট্রানজিট ফি আদায়ের কথা বললেও একদিন পরেই সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট। বদলে উপসাগরীয় মিত্রদের কাছ থেকে বিপুল বিনিয়োগ নেবে আমেরিকা, তবে প্রণালীতে ইরানের কোনো জাহাজ চলতে দেওয়া হবে না বলে দিয়েছে কড়া হুঁশিয়ারি। এরই মধ্যে ইরানের টানা 3 রাত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইতিহাসে প্রথমবারের মতো আত্মঘাতী ড্রোন ছড়েছে মার্কিন বাহিনী। টার্গেট ছিল ইরানের বন্দর আব্বাস নৌঘাঁটি। তবে কড়া জবাব দিচ্ছে তেহরানও। ইরান শুরু করেছে অপারেশন নাসর 2। বাহরাইনে মার্কিন সেনানিবাসে ক্ষেপণাস্ত্র ফেলেছে তারা। জর্ডানের আজরাক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এছাড়া কুয়েত ও ওমানে মার্কিন রাডার ধ্বংসের দাবি করেছে ইরান। সবচেয়ে বড় শঙ্কার জায়গা হরমুজ প্রণালী। সেখানে 2টি সুপার ট্যাঙ্কার বিকল করেছে ইরান। তেহরানের দাবি জাহাজগুলো অবৈধ পথে চলছিল। হরমুজ প্রণালী এখন পুরোপুরি বন্ধ। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছুঁতে পারে। নতুন এই সংঘাত পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। চরম হুমকির মুখে বিশ্ব অর্থনীতি। বলা হচ্ছে আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় জ্বালানি যুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্ব। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ফিলিস্তিনের পশ্চিম তীরে থামছে না ইসরায়েলি আগ্রাসন। এবার বসতি স্থাপনকারীদের টার্গেটে আন্তর্জাতিক গণমাধ্যম। খবর সংগ্রহ করতে গিয়ে চরম হেনস্থা ও হামলার শিকার হয়েছেন CNN সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের কর্মীরা। পশ্চিম তীরের সিনজিল গ্রাম। গত বছর এখানেই নিহত হন ফিলিস্তিনি আমেরিকান সাইফ মুসাল্লেদ। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবেদন করতে গিয়ে সিএনএনের সাংবাদিকরা ইসরায়েলের বসতি স্থাপনকারীদের বাধার মুখে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে ফেরার চেষ্টা করেন সংবাদকর্মীরা, কিন্তু গাড়ি দিয়ে তাদের পথ আটকে দেয়া হয়। হামলাকারীদের হাতে ছিল লোহার রড, লাঠি আর পাথর। শুরু হয় তাণ্ডব। সিএনএনের গাড়ির টায়ার কাটার চেষ্টা করা হয়। অন্য একটি গাড়ির কাঁচ ভেঙে গুঁড়িয়ে দেয় তারা। খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও সেনাবাহিনী। ঘটনাস্থল থেকেই 4 হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের গাড়ি থেকে উদ্ধার করা হয় ছুরি ও লাঠিসোঁটা। কিছুদিন আগেই এমন হামলার শিকার হন খোদ মার্কিন কংগ্রেস সদস্য রো খান্না। তিনিও রেহাই পাননি উগ্র ইসরায়েলিদের হাত থেকে। আমি তরুণ ইসরায়েলিদের চোখে চরম ঔদ্ধত্য দেখেছি। মার্কিন নাগরিকদের ট্যাক্সের টাকায় চলা এই সেনারা কোনো নিয়মে তোয়াক্কা করে না। গাড়িতে মার্কিন কংগ্রেস সদস্য আছে, জানার পরেও তারা উপহাস করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব ঘটনাকে কিশোর অপরাধ বলে আখ্যা দিলেও পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ ও আগ্রাসন অব্যাহত রয়েছে। মার্কিন প্রশাসনের আপত্তিতেও তাতে কোনো প্রভাব ফেলছে না। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।